বন্ধু শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর। আপনার সঙ্গে, আপনার কথায়। মজার মজার গল্প থেকে হরেক অজানা তথ্য সবকিছুই থাকছে ছোট্ট বন্ধুদের জন্য অনুষ্ঠান কিশলয়তে। কানে রাখো, শুনতে থাকো কিশলয়, শুধুমাত্র বেতার বিদ্যাসাগরে। বীর সিংহের সিংহ শিশু বিদ্যাসাগর নাম, আমরা সবাই জানাই তাকে প্রভাতী প্রণাম। বীর সিংহের সিংহ শিশু বিদ্যাসাগর নাম, আমরা সবাই জানাই তাকে প্রভাতী প্রণাম। মায়ের সেবা, দেশের সেবা, সবার সেবার তরে, নিজের প্রাণ তুচ্ছ হলো, রইল নার ঘরে। কর্মযোগী ধর্মযোগী সব যোগীরই সার, ভারত মাতার পরিয়েছিলেন কণ্ঠে সোনার হার। বীর সিংহের সিংহ শিশু বিদ্যাসাগর নাম, আমরা সবাই জানাই তাকে প্রভাতী প্রণাম। বীর সিংহের সিংহ শিশু বিদ্যাসাগর নাম। পড়াশোনাটা তাহলে এবার শুরু করা যাক। স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, যুক্তাক্ষর, বাক্য গঠন। কি পড়াশোনার কথা শুনে ভয়ে পালাচ্ছিলে নিশ্চয়ই? তারপর যেই শুনলে অ আ ক খ, অমনি হেসে হেসে আবার বসে পড়লে, এটা ভেবে যে এটা আবার কোনো পড়া নাকি, এ তো জল ভাত। আমাদের এটা এত সহজ মনে হলেও তখনকার দিনে কিন্তু এতটা সহজ ছিল না। সময়টা 1855 আগের কথা বলছি, কারণ 1855 13 এপ্রিল এবং 14 জুন বিদ্যাসাগর মহাশয়ের এই অভিনব সৃষ্টির পর এই স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ সব ধীরে ধীরে জলভাতি হতে লাগল। একটু একটু করে বোঝা যাচ্ছে নিশ্চয়ই যে কিসের কথা বলছি। হ্যাঁ, সেই গোলাপি মলাটে মোড়া বর্ণ পরিচয়ের কথা, যার দ্বিতীয় ভাগ প্রকাশিত হয়েছিল 1855 14 জুন এবং প্রথম ভাগটি ওই একই বছরের 13 এপ্রিল। 2 পয়সা মূল্যের ক্ষীণকায় বইয়ের প্রকাশ বাংলা শিক্ষা জগতে ছিল এক যুগান্তকারী ঘটনা। বইটির মধ্যে না আছে কোনো জটিলতা, না আছে কোনো কাঠিন্যের বেড়াজাল। এতটাই সহজ সাধ্য, সহজলভ্য, আবার বোধগম্য ছিল যে বিপুল জনপ্রিয়তা পেল আর আমার তোমার জীবনের সঙ্গে বর্ণের পরিচয় ঘটালো। এই বর্ণ পরিচয় বিদ্যাসাগর মহাশয়ের জীবন থাকাকালীন যে সমাদৃত হয়েছিল শুধু এই বর্ণ পরিচয় তা কিন্তু নয়। আজ 170 বছর পরেও এর জনপ্রিয়তা কিন্তু এতটুকু হ্রাস পায়নি। জীবনের প্রথম বই, এক এবং একমাত্র বর্ণ পরিচয়, যার সত্যি কোনো বিকল্প নেই, বিকল্প হয় না। এবার তোমার মনে প্রশ্ন জাগতেই পারে যে 1855 আগে মানুষ কিভাবে পড়াশোনা করেছে, তখন বর্ণ পরিচয় রচিত হয়নি। তখনকার দিনে শিশুদের গুরুর পাঠশালায় হাতে খড়ি দেওয়া হতো এবং গুরুর লেখা পুঁথি পড়ে ও গুরুর কথা মুখে মুখে শুনে আয়ত্ত করতে হতো। বাংলা বর্ণমালা মূলত ব্রাহ্মী লিপি থেকে এসেছে, আর ব্রাহ্মী লিপি থেকে বাংলা বর্ণমালার যে বিবর্তন সেটা চলেছে প্রায় 3000-এরও বেশি সময় ধরে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাতেই বাংলা বর্ণমালার যথাযথ উন্নতি হয়েছে। একজন ইংরেজ প্রাচ্যবিদ ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড 1778-এ প্রথম রচনা করলেন বাংলা ব্যাকরণ গ্রন্থ আ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। ওনার এই ব্যাকরণ গ্রন্থেই সর্বপ্রথম বাংলা অক্ষরের প্রকাশ ঘটে। কিন্তু এখানে একটা সমস্যা হলো, ব্রাসি হ্যালহেড বাংলা ব্যাকরণ ভাষা ঠিকঠাকভাবে না জেনেই বইটি রচনা করেছিলেন। ফলে স্বভাবতই বইয়ের মধ্যে বেশ কিছু অসঙ্গতি দেখা দিল। হ্যালহেডের বইতে স্বরবর্ণের সংখ্যা ছিল 16। এরপর লিপিধারা, গৌড়ীয় ব্যাকরণ, শিশুবোধক, বঙ্গবর্ণমালার মতো অনেক বই ক্রমে ক্রমে রচিত হল। এইসব বইগুলির অধিকাংশই শিশুর বাংলা প্রথম পাঠ হিসেবে মোটেই উপযুক্ত ছিল না। বইগুলো তো শিশুদের একেবারেই বোধগম্য ছিল না, তার উপর আবার তাদের চেহারা ছিল এই মোটা মোটা। বইয়ের যে গুরুগম্ভীর চেহারা
সেটা দেখেই তো শিশুদের পড়াশোনার প্রতি আকর্ষণই রইল না, উল্টে ভীতি তৈরি হতে লাগলো। তবে মদন মোহন তর্কালঙ্কারের শিশু শিক্ষা প্রথম ভাগ, এই বইটি তুলনামূলকভাবে বেশি জনপ্রিয়তা পেয়েছিল এবং গ্রহণযোগ্যও ছিল। কিন্তু এনার বইতেও স্বরবর্ণের সংখ্যা ছিল সেই 16টি। বিদ্যাসাগর মহাশয় এই সংখ্যা কমিয়ে 12তে আনলেন। আর এখন আমরা ব্যঞ্জন বর্ণতে যে অনুস্বার ও বিসর্গ পড়ি, সেটা আগে স্বরবর্ণতেই ছিল। বিদ্যাসাগর মহাশয়ই তা ব্যঞ্জন বর্ণের অন্তর্গত করেন। উপযুক্ত পাঠ্য বইয়ের অভাবে তৎকালীন সরকারি স্কুলে ছাত্র সংখ্যা ক্রমশ কমে যেতে শুরু করেছিল। ঊনবিংশ শতকের মাঝামাঝি সময়ে একটা ভালো সহজবোধ্য প্রাইমারি বইয়ের চাহিদা তৈরি হতে লাগলো। ঠিক এই সময়ই বিদ্যাসাগর মহাশয় রচনা করলেন এবং প্রকাশ করলেন বর্ণ পরিচয়, দুটো ভাগে। একই বছরের 13ই এপ্রিল প্রথম ভাগ, 14ই জুন দ্বিতীয় ভাগ। বিদ্যাসাগরের বর্ণ পরিচয় শিশুর প্রথম পাঠ হিসেবে তার একচ্ছত্র প্রাধান্য বজায় রেখেছে এখনো পর্যন্ত। বিবর্তনের বাতাবরণে সংস্কৃত ভাষার গর্ভ থেকেই বাংলা ভাষার জন্ম। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা ভাষার ও বাংলা গদ্যের বিকাশে প্রধান অগ্রণী ব্যক্তিত্ব। তার হাত ধরেই বাংলা ভাষা তার পূর্ণাঙ্গ ব্যাকরণ রূপ পেয়েছে। আর এই ব্যাকরণ রূপ এখন অনেকটা প্রসারিত হয়েছে ঠিকই, কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচিত সেই আদলের মধ্যেই রয়েছে। জীবন বদলেছে, সময় বদলেছে, কিন্তু একই থেকে গেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রণীত বর্ণ পরিচয়। গোলাপি মলাটে মোড়া 2 পয়সা মূল্যের পাতলা একটা বই বাঙালির ঘরে ঘরে মায়ের কাছে শিশুর বর্ণমালা চেনার প্রথম পাঠ্য বই। গ্রামের কাঁচা পথ দিয়ে বিদ্যাসাগর যাচ্ছিলেন স্কুল পরিদর্শন করতে। পালকিতে যেতে যেতেই বর্ণপরিচয়ের পাণ্ডুলিপি তৈরি করেছিলেন। বর্ণপরিচয়ের প্রথম ভাগ প্রকাশের পর প্রথমের দিকে খুব একটা সমাদর পায়নি, কিন্তু ধীরে ধীরে এর জনপ্রিয়তা বাড়তে থাকে। তারপরেই রচনা করলেন বর্ণপরিচয়ের দ্বিতীয় পাঠ। ওনার রচনার ধারা ধাপে ধাপে সহজ থেকে কঠিনের দিকে। এই যেমন ধরো, প্রথমে তোমরা শিখলে বর্ণ, তারপর বর্ণ দিয়ে তৈরি করলে শব্দ, তারপর বর্ণ দিয়ে তৈরি করলে শব্দ, তারপর শব্দ দিয়ে তৈরি করলে ছোট ছোট বাক্য। তাতে যেমন রয়েছে মন কাড়া ছবি, তেমন ফুটে উঠেছে ছন্দ। পথ ছাড়ো জল খাও, হাত ধরো বাড়ি যাও। বাঙালির ঘরে ঘরে বর্ণ পরিচয়ের আলো জ্বেলেছিলেন বিদ্যাসাগর। সংস্কৃতির দুর্বোধ্যতা থেকে মুক্তি দিয়ে সহজভাবে মাতৃভাষা শেখার পরিসর তৈরি করেছিলেন বিদ্যাসাগর। সাক্ষরতা প্রসার আন্দোলনে তার এই বই ছিল অন্যতম হাতিয়ার। ভাষা শিক্ষার সঙ্গে শিশুর মধ্যে নীতি শিক্ষা এবং মূল্যবোধের বীজ বপন করেছিলেন এই বইয়ের মাধ্যমে। শুধু বর্ণের সঙ্গে যে পরিচয় ঘটিয়েছেন তা কিন্তু নয়, জ্যোতিচিহ্নের বিষয়টিও খেয়াল রেখেছিলেন নিখুঁতভাবে। এ প্রসঙ্গে ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় মন্তব্য করেছেন, তাহার এই সংস্কারকামী মনের বিশেষ পরিচয় পাওয়া যায় তাহার বিরাম চিহ্নের প্রয়োগের ক্রমবাহুল্য দেখিয়া। আরও বলেছেন, গদ্য রচনার ছন্দ বিষয়ে বিদ্যাসাগরই ছিলেন প্রথম দ্রষ্টা ও স্রষ্টা। গদ্য পাঠের ধ্বনি সামঞ্জস্যে যে পাঠক ও শ্রোতা আনন্দ পাইতে পারে, এই সূক্ষ্ম অনুভূতি তাহার ছিল। বিদ্যাসাগরের গদ্যের গুণ সম্পর্কে আবার রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, গদ্যের পদগুলির মধ্যে একটা ধ্বনি সামঞ্জস্য স্থাপন করিয়া তাহার গতির মধ্যে একটি অনতিলক্ষ্য ছন্দস্রোত রক্ষা করিয়া সৌম্য এবং সবল শব্দগুলি নির্বাচন করিয়া বিদ্যাসাগর বাংলাকে সৌন্দর্য ও পরিপূর্ণতা দান করিয়াছেন। বাংলা ও বাঙালির সঙ্গে পরিচয় হল এক নতুন বর্ণ কাঠামোর, যা ভাষাতত্ত্বের কোষ্ঠী পাথরে যাচাই করা। বিদ্যাসাগরের হাতে বাংলা বর্ণমালার সংযোজন বিয়োজনে 12টি স্বর এবং 39টি ব্যঞ্জন মিলিয়ে হল
51 বর্ণের সংসার। সেই সময়ের কেউ কেউ আবার বিদ্যাসাগর মহাশয়ের এই সংস্কারকে খুব একটা ভালোভাবে নেয়নি। বিদ্যাসাগরের নির্দিষ্ট বাংলা বর্ণমালা বিন্যাসের বিরোধিতা করেন, কিন্তু বিদ্যাসাগর মহাশয় অবিচল থাকেন এবং নিজের তৈরি বর্ণবিন্যাসের সংস্কারের উপরেও অটল থাকেন। আর আজ অবধি বিদ্যাসাগরকৃত সেই বর্ণমালাকেই অনুসরণ করে চলেছে তামাম বাংলা ভাষাভাষী মানুষ। মজার মজার গল্প থেকে হরেক অজানা তথ্য সবকিছুই থাকছে ছোট্ট বন্ধুদের জন্য অনুষ্ঠান কিশলয়তে। কানে রাখো, শুনতে থাকো কিশলয়, শুধুমাত্র বেতার বিদ্যাসাগরে। শুনছো বর্ণপরিচয়ের অনুষ্ঠান। আজ 14ই জুন বর্ণপরিচয়ের দ্বিতীয় বিভাগ প্রকাশিত হয়েছিল। বলা যেতে পারে বর্ণপরিচয়ের জন্মদিন আজ। আমরা কথা বলে নিয়েছি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর সুজিত কুমার পাল মহাশয়ের সঙ্গে। বাংলা ভাষায় নবজাগরণ ঘটেছিল আজকের দিনে। এই প্রসঙ্গে কি বলছেন সুজিত বাবু, শুনে নেব। বর্ণপরিচয়ের হাত ধরেই আমাদের বর্ণের শিক্ষা এবং নীতিশিক্ষা দুটোই হচ্ছে। তার আগে অবশ্যই বলতে হয় যে ঠিক তার আগেই তো প্রথম ভাগ বেরিয়েছিল, প্রথম খণ্ড বর্ণপরিচয়ের। সেখানে স্বরবর্ণের পরিচয় পেয়েছি, দ্বিতীয় ভাগে সংযুক্ত বর্ণের পরিচয়গুলো পাচ্ছি। সর্বোপরি যেটা আমরা বিদ্যাসাগরের এই বর্ণপরিচয়ের হাত ধরেই আমরা যেমন বর্ণের পরিচয় পাচ্ছি, তেমনি নীতিশিক্ষাগুলোকেও আমরা পেয়ে যাচ্ছি। এইভাবে আমরা এখনো পর্যন্ত বিদ্যাসাগরের বর্ণপরিচয়কে চিনি, জানি এবং পড়ি। আচ্ছা, মানে বর্ণপরিচয়ের মাধ্যমে, বর্ণের পরিচয়ের মাধ্যমেও নীতিশিক্ষাও আমাদের মধ্যে দিয়ে গেছেন। একদম। বর্ণ যেমন একটা বর্ণ হচ্ছে অয়ে অজগর, এই বিষয়টা। এবার পরবর্তী ক্ষেত্রে অনেকেই এই বর্ণ পরিচয়ে এই চিহ্নগুলোকে বদলে দিয়েছেন। যেমন অয়ে অনিল, অয়ে অনল, বিভিন্ন লেখক বিভিন্ন জায়গায় সম্পাদনা করেছেন। কিন্তু অজগর চেনা যেমন সহজ, তেমনি অনিলটাকে কেউ চেনেন না, অনিলকে নাম হিসেবেই চিনছেন। কিন্তু অনলকেও আগুন হিসেবে কে চেনে, সেই ব্যাপারটা ওরা বুঝতে পারছে না শিশুরা। সেই জন্য ওরা অয়ে অজগর এই ব্যাপারটাকেই রাখার পক্ষপাতী অনেকেই বলছেন। বিদ্যাসাগরকে বাদ দিয়ে কিন্তু কিছু করা যাবে না, সম্ভব নয়। বিদ্যাসাগর বুঝেছিলেন যে শিশুরা কতটা সহজভাবে শিশুদের কাছে ব্যাপারটাকে তুলে ধরলে ওনারা শিশুরা বুঝতে পারবে, তাদের কাছে বোধগম্য হবে এবং ওখান থেকেই তারা নীতিশিক্ষাও শিখবে। সেই জন্য নীতিশিক্ষা কিভাবে শিখবে যদি দু একটা উদাহরণ দেন। যেমন এখানে আমি যদি বলি, কয়েকটা দ্বিতীয় খণ্ড থেকেই আমি যদি বলি, এই দ্বিতীয় খণ্ডে অনেকগুলো পাঠ আছে বাক্যের। কয়েকটা শেষ একদম যেটা আছে দশম পাঠের মধ্যে, যেমন চুরি করা কদাচ উচিত নয়, এটা একটা নামকরণ 5টি শব্দ দিয়ে। যেমন একটি লাইন পাঠ করলেই বোঝা যাবে, না বলিয়া পরের দ্রব্য লইলে চুরি করা হয়, চুরি করা বড় দোষ, যে চুরি করে তাহাকে চোর বলে, চোরকে কেহ বিশ্বাস করে না, চুরি করিয়া ধরা পড়িলে চোরের দুর্গতির সীমা থাকে না। এই যে বিষয়গুলো, চৌর্যবৃত্তি ভালো জিনিস নয়, খুব খারাপ জিনিস, এখানেই উনি শিখিয়ে দিচ্ছেন বিদ্যাসাগর। মানে এক একটা বাক্য তৈরির মাধ্যমেই শিখিয়ে দিচ্ছেন। আর এটা হচ্ছে দ্বিতীয় ভাগের বা দ্বিতীয় খণ্ডের শেষ দশম পাঠ। এটাতে বড় বাক্য এবং এখানে প্রায় 2 পৃষ্ঠার একটা প্রবন্ধের মতো নীতিশিক্ষা। আচ্ছা। তারপরে নবম পাঠটা আরো ছোট, অষ্টম পাঠটা আরো ছোট। আচ্ছা, মানে শুরু থেকে ক্রমে ক্রমে তিনি বড়র দিকে যাচ্ছেন। মানে শিশুরা যখন শিখছে এই ব্যাপারগুলো, তখন ছোট থেকে বড় হচ্ছে। মানে একটা শিশু বা আমরাই যেমন, এখনো তো ধরতে গেলে আরো ধীরে ধীরে বয়স হবে, তো শিশু কিভাবে শিখবে সেই বিষয়টাই বিদ্যাসাগর তার এই শুরুটা ধরিয়ে দিয়েছেন বিদ্যাসাগর। যেমন আমি যদি তার আগে প্রথমটা আমি 2-1 লাইন বলি, তাহলে বোঝা যাবে যে কিভাবে উনি নীতিশিক্ষা দিচ্ছেন। প্রথম পাঠে তার আগে শিখিয়ে দিচ্ছেন সংযুক্ত বর্ণে জফলা কি, ক
অন্তস্থ জ হচ্ছে কয়ে জফালা। একদম এখানে 3টে উদাহরণ দিয়েছেন, ঐক্য, বাক্য, মাণিক্য। মানে এরকমভাবে সংযুক্ত বর্ণকে উনি শিখিয়ে দিচ্ছেন। শেখানোর পর প্রথম পাঠ হচ্ছে কখনো কাহাকেও কুবাক্য কহিও না। আচ্ছা। আচ্ছা, কুবাক্য কহা বড় দোষ, যে কুবাক্য কহে কেহ তাহাকে দেখিতে পারে না। একদম পুরোপুরি কুবাক্য বলা ঠিক নাই। হুম, তারপরে হচ্ছে বাল্যকালে মন দিয়া লেখাপড়া শিখিবে। প্রথম পাঠে এরকমভাবে 10টা নীতিশিক্ষা বলা আছে। হুম, প্রথম হলো কুবাক্য বলা ঠিক নয়, তারপরে হচ্ছে লেখাপড়া মন দিয়ে করবে, তারপরে সদা সত্য কথা কহিবে, নিত্য যাহা পড়িবে নিত্য তাহা অভ্যাস করবে। হুম, মানে কি বলছে যে কুবাক্য বলবে না, মন দিয়ে লেখাপড়া করবে, সত্য কথা বলবে, আর নিত্য অভ্যাসের মধ্যে থাকবে। হুম, এখানে 4টে অভ্যাস তৈরি করে দেওয়া হলো। এবার 5 নম্বর, কদাচ পিতামাতার অবাধ্য হইও না, হুম, আর একটা নীতিশিক্ষা। 6 নম্বর, অবোধ বালকেরা সারাদিন খেলিয়া বেড়ায়, লেখাপড়ায় মন দেয় না, এজন্য তাহারা চিরকাল দুঃখ পায়। যাহারা মন দিয়া লেখাপড়া শিখে তাহারা চিরকাল সুখে থাকে। মানে অপূর্ব মূল্যবোধ শেখাচ্ছে। মূল্যবোধ শেখাচ্ছে শিশুকে। কিভাবে একটা, হ্যাঁ, এটা প্রথম পার্ট 2য় খণ্ডের। এইরকমভাবে শেষের এটা কটা আছে, এটা খুব জোর হলে 10টা কি 12টা লাইন, হুম, কিন্তু শেষেরটাই হচ্ছে 2টো পৃষ্ঠা মিলিয়ে প্রায় 50টা মতো লাইন আছে। মানে ধীরে মানে ধীরে ধীরে বড় ধীরে হচ্ছে। বাড়ছে, বাচ্চাও বড় হচ্ছে, লেখাপড়া ও একটু একটু বাড়ছে, করে হ্যাঁ। বাড়ছে। হ্যাঁ, আর প্রথম খণ্ডে একদম 2টো মিলিয়ে, যেমন কেউ যদি বলেন যে কাল খেলবো, হুম, আজ যাব, হুম, শুধু একদম ছোট শেখাচ্ছেন ছোট বাক্য। আজ, হুম, আজ মানে টুডে, হুম, এরকমভাবে শেখাচ্ছেন। আম মানে একটা একটা করে ছোট ছোট করে শব্দ। শব্দ। হুম, তারও আগে তো শেখাচ্ছেন অয় অজগর, হুম, অয় অজগর, আয়ে আম, হ্রস্ব ই ইঁদুর, হুম, ঔতে ঔষধ। এরকমভাবে প্রত্যেকটা বর্ণ উনি শিখিয়ে দিচ্ছেন। এবং প্রত্যেকটা খণ্ডের আগে তিনি একটা পরিচিতি দিয়েছেন, মানে বিজ্ঞাপন। প্রথম বিজ্ঞাপনটা এরকম ছিল, 2 লাইন আমি বলি তাহলে আরও বেশি স্পষ্ট হবে উনি কি বলতে চাইছেন। বর্ণ পরিচয়ের প্রথম ভাগ প্রচারিত হইল। বহুকাল অবধি বর্ণমালা 1634 ব্যঞ্জন এই 50 অক্ষরে পরিগণিত ছিল, কিন্তু বাংলা ভাষায় দীর্ঘ রিকার ও দীর্ঘ রিকারের প্রয়োগ নাই। এই নিমিত্ত ওই 2 বর্ণ পরিত্যক্ত হইয়াছে। সেই জন্য উনি বিদ্যাসাগর বলেই দিলেন যে যেহেতু ব্যবহার নেই, হুম, ওগুলোকে অকারণ বোঝা বাড়িয়ে লাভ নেই, লাভ নেই। তাই উনি পরিত্যক্ত করে দিলেন। এই পরিত্যক্ত করার কারণ হচ্ছে যে যেগুলো আমাদের মধ্যে প্রচলন আছে সেইগুলোই রাখি, আর শিশুকেও অকারণ জটিলতা বা মানে করেই লাভ নেই। একদম কোনো দরকারও নেই। হুম, কারণ এটা হচ্ছে কি যে শিশু শিক্ষা, আর শিশু কোনগুলো শেখে, প্রথমত হচ্ছে শিশু শিখছে হচ্ছে বর্ণ শিখতে গিয়ে শব্দ শিখছে, হুম, তারপরে বাক্য শিখছে। হুম, এটাই উদ্দেশ্য। একদম বর্ণ পরিচয়ে একদম বাক্য তৈরি করা উনি শিখিয়ে দিলেন। শিখিয়ে দিচ্ছেন। প্রথমে বর্ণ চিনিয়ে দিলেন, শব্দ তৈরি করা শিখলেন, তারপরে হচ্ছে যুক্ত বর্ণ শেখালেন, আচ্ছা। তারপরে যুক্ত বর্ণগুলোকে জফলা রফলা কিভাবে হয়, হুম, ঐক্য মাণিক্য বাক্য, হুম, সেইগুলোকে শেখানোর পরে ওইগুলো দিয়ে বাক্য তৈরি বাক্য তৈরি শেখাচ্ছে। করা। বাক্য তৈরি করা বলে বাক্য তৈরি যখন শেখানো হয়ে গেল, তারপরে উনি বলছেন যে এরপরে বাক্যকে অর্থ ধীরে ধীরে অর্থ শিখে যাবে, শিখে যাবে। শিখে যাবে। আর এই বাক্যের মধ্য থেকে কোন বাক্যগুলো, যেগুলো হচ্ছে ঘরে বাইরে বন্ধুদের সঙ্গে খেলতে খেলতে যে বাক্যগুলো ও নিত্য নতুনভাবে ব্যবহার করছে, নিত্যদিন ব্যবহার করছে, হুম, সেইগুলোই এই বর্ণ পরিচয়ে উনি ব্যবহার করেছেন। আর বাবা মার সঙ্গে যে সদা মানে ভালোভাবে শ্রদ্ধা সহকারে ব্যবহার করা ব্যবহার উচিত, করা উচিত। হুম, বারবার উনি এই কথাটা শিখিয়েছেন। শিখিয়ে দিচ্ছেন। মানে গুরুজনের প্রতি যে কিরকম শ্রদ্ধা জ্ঞাপন করতে হয় সেটাও উনি বর্ণ পরিচয়ের মাধ্যমেই শিখিয়ে গেছেন। আর বিদ্যাসাগর সবসময় গুরুত্ব দিচ্ছেন পড়াশোনা। পড়াশোনার প্রতি যে খুব বারবার এটাই পাঠ করলাম তো যে হুম, পড়াশুনো করবে আর নিত্য অভ্যাস করবে। করে। পড়াশোনাটা হুম, উনি অভ্যাসের মধ্যে নিয়ে যেতে নিয়ে বলছেন। যেতে চেয়েছেন। আর খেলাধুলোকেও পছন্দ করতেন, হুম, কিন্তু খেলাধুলো মানেই যে সবসময় খেলাধুলা করতে হবে তা নয়। খেলাধুলার সময় খেলাধুলো, পড়াশোনার সময় পড়াশুনো, কিন্তু পড়াশোনাই জীবনটাকে তৈরি করবে, এই কথাই হুম, বিদ্যাসাগর বারবার বলছেন। বলেছেন। হুম। একদম মানে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ করতে বলেছেন আর কি। একদম। আজকের দিনে এসে বর্ণ পরিচয় কতখানি গুরুত্ব রাখে কি বলছেন অধ্যাপক, শুনে নেব। যেটা আমি বলি যে বর্ণ পরিচয় আমাদের ছোটবেলায়
দোকানে দোকানে বিক্রি হতো, যে কোনো দোকানে। আমরা মুদির দোকান থেকে কিনেছি, এমন মেলাতে বর্ণ পরিচয় বিক্রি হয়েছে। মানে আমরা ছোটবেলায় মনে পড়ে দুর্গাপুজোর মেলায় যেখানে পাঁপড় ভাজা, তারপরে হচ্ছে পকোড়া, হ্যাঁ আমরা গ্রামে ঝাল বড়া বলতাম, হ্যাঁ হ্যাঁ, তারপরে পেঁয়াজি, তারপরে হচ্ছে জিলিপি, তার মাঝেই কিন্তু দেখছি বর্ণ পরিচয় ঝুলছে। এটা এখন আচ্ছা। পাওয়াই যায় না, হ্যাঁ এখন এই একদমই দৃশ্য দেখতে নেই। পাওয়া যায় না, ঠিক। এটা আমি আমার মাধ্যমিক পর্যন্ত এটা দেখেছি, মানে 87 সাল পর্যন্ত এটা দেখেছি। তারপরে ধীরে 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 পরিবর্তিত হয়েছে। তখনও পর্যন্ত মুদি দোকানে বর্ণ পরিচয় বিক্রি হতো। আচ্ছা। আমি এটা 92 সাল পর্যন্তও দেখেছি বিক্রি হতে। হুম। এখন কিন্তু এগুলো দেখা যায় না, এই কারণে বর্ণ পরিচয় তো সেরকমভাবে কেউ বাড়িতে আর আনেও না। কিন্তু আমি দেখেওছি কয়েকটা যে বর্ণ পরিচয় সেই রূপে আর নেই, সেই মানে পুরনো রূপ আর সেই নেই। গোলাপি আকারে হুম, বিদ্যাসাগরের ছবি দেওয়া আছে। সেই যে এখনকার যে বর্ণ পরিচয় নাম আছে A4 সাইজের বইয়ে। আচ্ছা। আচ্ছা, তারপরে প্লাস্টিকের কভার দেওয়া, বেশ হুম। শৌখিন, শৌখিন। আমের ছবি, আমেরই ছবি। হুম, হ্যাঁ, এবার যে কিছু কিছু লেখক আবার পাল্টে নিয়েছেন, অনলের তো আর ছবি দিতে পারছে না। হ্যাঁ। অনল সেই জন্য একটা পুরুষের নাম দেওয়া হয়েছিল, আচ্ছা। পুরুষের নাম অনল অনল। কিছু কিছু ছবিতে। কিন্তু আমরা তো শিক্ষা দীক্ষা করি, হুম, আমরা যেহেতু বাঙালি, বাংলা ভাষা শিখি, বাংলা বর্ণমালা শিখি, এই বর্ণ পরিচয়ের বিকল্প এখনো তৈরি হয়নি। যতই আমরা একটু অন্যরকম করে নিই, ঠিক। সেটা অন্যরকমই হচ্ছে, কিন্তু আমাদেরকে সেই বিদ্যাসাগরের হাত ধরতেই হবে। এবং আপনাদের দৌলতে আমি এই বর্ণ পরিচয় আবার পাঠ করলাম, সত্যিই দেখলাম যে বিকল্প আর নেই। অনেক ঠিক। বর্ণ পরিচয় আমি ঘেটেছি। হুম, হ্যাঁ, তো কিন্তু বিদ্যাসাগর রচিত যে বিদ্যাসাগরের বর্ণ বর্ণ পরিচয়ের পরিচয় বিকল্প নেই। এটাও হয়তো ঠিকঠাকই বলা হবে যে ভবিষ্যতে আর হবেও না, সম্ভব নয়। সম্ভব নয়। কারণ বিদ্যাসাগর যে গবেষণা করে তৈরি করেছেন, সেই গবেষণার করার মানসিকতাই এখন নেই। কাজে আমি বলি যে এই বিকল্প নেই, এখনো অতি সম্ভব প্রাসঙ্গিক। নয়। হুম, মানে বর্ণ পরিচয় পরিচয়। জায়গাতেই থাকবে একদম সারা জীবন। একদম। আজ বর্ণ পরিচয়ের দ্বিতীয় ভাগের জন্মদিন উদযাপন করছে বেতার বিদ্যাসাগর। সেই প্রসঙ্গে কি বলছেন অধ্যাপক ডক্টর সুজিত কুমার পাল মহাশয়? আলাদা রকম অনুভূতি হচ্ছে, সেই জন্য বেতার বিদ্যাসাগরের প্রতি কৃতজ্ঞ। আরও কৃতজ্ঞ যে আমাকে এই বর্ণ পরিচয়টাকে আবার পড়িয়ে নেওয়া হলো। তো সেই জন্য বেতার বিদ্যাসাগরকে আমাকে তৈরি করে দেওয়ার জন্য ধন্যবাদ। আর ভবিষ্যতেও আমি আসবো, আমি আছি। মজার মজার গল্প থেকে হরেক অজানা তথ্য সব কিছুই থাকছে ছোট্ট বন্ধুদের জন্য অনুষ্ঠান কিশলয়তে। কানে রাখো, শুনতে থাকো কিশলয়, শুধুমাত্র বেতার বিদ্যাসাগরে। দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন বিদ্যাসাগরের পরম বন্ধু। বিদ্যাসাগরের বর্ণ পরিচয় দেখে দেবেন্দ্রনাথ ঠাকুর হলেন ভারী গর্বিত এবং আহ্লাদিত। শিশু রবীন্দ্রনাথকে কিনে দিলেন বর্ণ পরিচয়। শিশু রবীন্দ্রনাথ পড়তে লাগলেন, বড় গাছ ভালো জল, লাল ফুল ছোট পাতা, জল পড়ে পাখি ডাকে পাতা নড়ে। ঈশ্বরচন্দ্রের বর্ণমালায় আমরা এসব খুব ছোটবেলায় পড়েছি, কিন্তু রবীন্দ্রনাথ বৃদ্ধ বয়সে এই বর্ণমালা পড়ার অভিজ্ঞতা বলতে গিয়ে তার আত্মজীবনীতে লিখলেন, কেবল মনে পড়ে জল পড়ে পাতা নড়ে। লিখেছেন বর্ণ পরিচয় সম্বন্ধে তার একাত্ম আত্মকথা। সেদিনের আনন্দ আজও যখন মনে পড়ে, তখন বুঝতে পারি কবিতার মধ্যে মিল জিনিসটার এত প্রয়োজন কেন। মিল আছে বলিয়াই কথাটা শেষ হইয়াও শেষ হয় না। তাহার বক্তব্য যখন ফুরায়, তখন তাহার ঝংকারটা ফুরায় না। মিলটাকে লইয়া কানের সঙ্গে জলের সঙ্গে খেলা চলিতে থাকে। এমনি করিয়া ফিরিয়া ফিরিয়া সেদিন আমার সমস্ত চৈতন্যের মধ্যে জল পড়িতে ও পাতা নড়িতে লাগিল। অসহায় শিশুদের হাত বিদ্যাসাগর ঠিক এমনিভাবেই ধরেছিলেন, যেন অন্ধকার বিজন ঘরের সেই হাত। জানলাম রবীন্দ্রনাথের অনুভূতির কথা।
আমার আপনার অনুভূতিটাও কি একই? আমরা রবীন্দ্রনাথ নয় ঠিকই, কিন্তু বাঙালি হিসেবে আমাদেরও শিশুবেলার প্রথম বই বিদ্যাসাগরের বর্ণপরিচয়। আমাদের আগামী প্রজন্মেরও জীবনের প্রথম বই এই বর্ণপরিচয়ই হবে। অতি সহজসাধ্য, সহজলভ্য, বোধগম্য বাংলা ভাষার একটা পূর্ণাঙ্গ রূপ। ছোটদের ভবিষ্যৎ গড়নের ভিত্তিপ্রস্তর। বাংলা বর্ণমালার ইতিহাসে বৈপ্লবিক পরিবর্তন আনা এই বই বাঙালির প্রত্যেক শিশুর জীবনেও নিয়ে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। তার অনন্য সাধারণ এই রচনা আইকনিক পুঁথি হিসেবে আজীবন কৃতিত্ব ও আভিজাত্য বয়ে চলেছে। বাঙালির শিক্ষা দীক্ষার পটভূমি পর্যালোচনা করলে বর্ণ পরিচয়ের গুরুত্ব স্পষ্ট হয়ে ওঠে। বর্ণ পরিচয় শিশুর সঙ্গে মাতৃভাষার পরিচয় সেতু, স্বাক্ষর হয়ে ওঠার প্রথম সিঁড়ি। কথা বলতে বলতে মনে পড়ে যাচ্ছে বর্ণ পরিচয়ের সেই অবিস্মরণীয় ছত্র। কখনো মিছা কথা কহিও না, কাহারও সহিত ঝগড়া করিও না, কাহাকেও গালি দিও না, ঘরে গিয়া উৎপাত করিও না, রোদের সময় দৌড়াদৌড়ি করিও না, পরিবার সময় গোল করিও না, সারাদিন খেলা করিও না। আর এই বাণী যেন আমাদের জীবনেও গেঁথে আছে, থাকবে চিরকাল। মজার মজার গল্প থেকে হরেক অজানা তথ্য সব কিছুই থাকছে ছোট্ট বন্ধুদের জন্য অনুষ্ঠান কিশলয়তে। কানে রাখো, শুনতে থাকো কিশলয়, শুধুমাত্র বেতার বিদ্যাসাগরে। বন্ধু শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর। আপনার সঙ্গে, আপনার কথায়।